ওটা সত্যিকারের পুতুল নয়। এছাড়া যে আমাদের আর কোনো উপায় ছিল না দাদু। আমি যে আমার চাপা ভাইয়ের কাছে পৌঁছেও তাকে আনতে পারিনি, তাই আমার একটু সময়ের দরকার ছিল। রাক্ষসরা যদি নীলকুণ্ডে জলে স্নান করে সব শক্তি ফেরত পেয়ে যায়, তাহলে তো আমি তাদের চোখের সামনে দিয়ে কোনোদিনই আমার ভাইকে উদ্ধার করতে পারতাম না। তাই বাধ্য হয়ে হাতির রূপ ধরে সেনাপতি মশাইকে নীলকুণ্ডের সব জল শুষে নিতে হয়েছে। তোর তো ভারী বুদ্ধি দেখি। তা ওই হাতি তো নীলকুণ্ডের জল দিয়ে আমাকে স্নান করিয়ে দিল, আমি আবার সব ক্ষমতা ফিরে পেলাম। আমাকে ভয় নেই তোদের? আমার কথাতেই সেনাপতি মশাই তোমাকে স্নান করিয়ে দিয়েছিল। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করবে না। আমি কেন, তুমি কারোরই কোনো ক্ষতি চাও না। এই দুদিনে এইটুকু আমি তোমায় বেশ বুঝেছি। তাই নাকি? এত বিশ্বাস তোর আমার উপর? তুই সত্যি খুব ভালো দাদু। আর তোর সেনাপতি মশাই? সেও নিশ্চয় খুব ভালো। সে খুব ভালো দাদু, কিন্তু সে এখন গাছতলায় পড়ে ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। আমি যে তাকে কিছুতেই সুস্থ করতে পারছি না। হাত পা নাড়ানোর ক্ষমতাও চলে গেছে তার। আমি এখন কি করব দাদু? চল দেখি, আমাকে নিয়ে চল তোর সেনাপতি মশাইয়ের কাছে। একবার ভালো করে দেখে তাকে, কেমন সে সেনাপতি মশাই যার জন্যে আমার নাতনি এমন চোখের জলে একেবারে ভাসিয়ে দিচ্ছে। চলো চল চল। ওই দেখো, আবার মনে হয় জ্ঞান হারিয়েছে। দাঁড়া দাঁড়া, দেখি, আমি দেখি একটু। দাঁড়া। আমি দেখি একবার চেষ্টা করে, মনে হচ্ছে জ্ঞান ফেরাতে পারবো। সেনাপতি মশাই,
মশাই, সেনাপতি মশাই, এই তো আমি সেনাপতি মশাই। সেনাপতি মশাই জ্ঞান ফিরে এসেছে, আর কোনো চিন্তা নেই। সেনাপতি মশাই, এবার উঠে বসো। তুমি দেখো তোমার সব ক্ষত সেরে গেছে। ওঠো, পারবে তুমি, আমি ধরে আছি তোমাকে। পারছি না, হাত বাঁচানো, হাত বাঁচানো সব অবশ হয়ে আছে। কিছুতেই কিছুতেই কোনো জোর পাচ্ছি না। হবে এখন দাদু? সেনাপতি মশাইকে কোনোদিনই সুস্থ হতে পারবে না। আবার আবার আগের মতো হেঁটে চলে বেড়াতে পারবে না। হে পঞ্চরাক্ষস কুলমুনিগণ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? কেন এত বিলম্ব করছেন? এই মুহূর্তে যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সূর্যনগরে এসে হাজির হন। কি হতে পারে? তারা এখনো আসছেন না কেন? এমন তো হওয়ার কথা নয়। আসছি, আমি আসছি মণিমল্লিকা, আমি আসছি সূর্যনগরে, আসছি আমি। উঠতেই পারছি না, কি করে যাবো? ওরা তো দূরের কথা, উঠতে পারছি না। আমি এখন কি করবো দাদু? নিজের প্রাণ বিপন্ন করে সেনাপতি মশাই এই রাক্ষস রাজ্যে এসেছে শুধুমাত্র আমার চাপা ভাইকে উদ্ধার করার জন্য। এখানে এসে এই হাল হলো। আমাকে সাহায্য করতে গিয়ে এত বড় ক্ষতি হয়ে গেল সেনাপতি মশাই। এবার আমি সূর্যনগরে ফিরে সাধু বাবা আর সেনাপতি মশাইয়ের মায়ের কাছে মুখ দেখাবো কি করে? কাঁদিস না দিদি ভাই, কাঁদিস নে। আমাকে একটু ভালো করে বুঝতে দে। সত্যি তো তোর সেনাপতি মশাইয়ের কি এমন হলো যে হাত পা অব্দি নড়ছে না? আরে আজব রোগ তো। সেনাপতি মশাই তো ভালোই ছিল। রাক্ষস সেনাদের রশির বাঁধনে হাত পায়ে একটু ক্ষত হয়েছিল, কেটেও গেছিল কোথাও কোথাও। তাও তো যন্ত্রণা সহ্য করে দৌড়চ্ছিল। তারপর হঠাৎ তুমি বান ছুড়লে। একটা বান এসে লেগেছিল সেনাপতি মশাইয়ের পায়ে। তখন থেকে আস্তে আস্তে শরীরে সব বল চলে গেল। এখন তো হাত পা নাড়তেও পারছে না। বুঝেছি,
বান কাটাতে হবে। চিন্তা করিস না, দেখছি দেখছি আমি কি করা যায়। এত স্পর্ধা ওদের! পঞ্চরাক্ষস কুলমণিগণ মণি মল্লিকার কথা অগ্রাহ্য করে। না না মল্লিকা, নিশ্চয়ই ওখানে কিছু একটা ঘটেছে। আমি তো সেটাই বুঝতে পারছি না মাথা। আমি জানতে চাই সেখানে কি এমন ঘটেছে যে গোটা রাক্ষস জাতির শৃঙ্খলা একেবারে উচ্ছন্নে গেল। পঞ্চরাক্ষস কুলমণিগণ আমার ডাকে সাড়া দিচ্ছেন না। অদ্ভুত কিম্ভূত বাকি রাক্ষসরা কেউ এখনো পর্যন্ত সূর্যনগরে এসে পৌঁছতে পারলো না। মাথা, কি ঘটেছে আমি জানতে চাই। আমি তো তোকে বারবারই এটা বোঝাবার চেষ্টা করছি, এসব কি ঘটছে। তোর ডাকে অদ্ভুত কিম্ভূত আসছে না, পঞ্চরাক্ষস আসছে না। না 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 মল্লিকা, আমি নিশ্চিত সেখানে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। আমিও জানতে চাই সেখানে কি এমন ঘটেছে। এই মুহূর্তে আমি রাক্ষস রাজ্যে ফিরে যেতে চাই। এক্ষুনি যা, তবে যাওয়ার আগে আরেকবার ভালো করে দেখে নে তো, স্পষ্ট করে দেখ যে ওই পারুল আর রাঘব ঠিক কোথায় আছে, ওদের অবস্থানটা কোথায়। আপনি ঠিক বলেছেন মাতা, আমি তাই করছি। কিছু লাগবে দাদু? তুমি কি কোনো জড়িবুটি খুঁজছো? ওই একটা গাছের ডাল নিয়ে আয় দেখি, সময়টা বড্ড কম। এই বানটা একটু কড়া হয়ে গিয়েছে। তখন তো জানতাম না এই হাতেই তোর সেনাপতি মশাই। যেভাবেই হোক সেনাপতি মশাইকে আমার আগের মতো স্বাভাবিক করে দাও দাদু। দেখছি আমি চেষ্টা করে কতটা কি পারি, দেখছি। এইবার তুই গন্ডের বাইরে বেরিয়ে এসে দাঁড়াতে কি ইটির মিটির বৃষ্টির দানা ঝড় 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 পড়ুক টানা। বান কাটাতে বানের ডাক টাপুর টুপুর ঝরতে থাক। আমি আমার প্রধান শত্রু পারুলা সেনাপতি রাঘবেন্দ্রকে দেখতে চাই তাদের অবস্থান, তারা কি করছে। দৃশ্য প্রকট হোক আমার দৃষ্টির সামনে।
পারুল কোথায় তুমি? পারুল! এই তো আমি সেনাপতি মশাই। এখনই ওখানে যাচ্ছি। এত অস্পষ্ট কেন? দৃশ্য স্পষ্ট হোক। ওটা কি? গোলাপি রঙের চাদর নাকি? কিন্তু দাদু, সেনাপতি মশাই যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। একটু একটু যত ভিজবে ততই ভালো। এ বৃষ্টি নয়, জাদু ঔষধি। এ ঔষধি জুড়ি মেলা ভার। বরং তোর সেনাপতি মশাইকে বল হাত পাগুলো একটু ভালোভাবে নাড়িয়ে নিতে। সেনাপতি মশাই, হাত পাগুলো একটু ভালো করে নাড়ানোর চেষ্টা করো। এই বৃষ্টি বৃষ্টি নয়, এই ঔষধি। গাছের নিচে গোলাপি রঙের চাদরে ঢাকা দুজনে ওরা কি শুয়ে আছে? সেনাপতি রাঘবেন্দ্র, মাতা সেনাপতি রাঘবেন্দ্র। কি দেখলি মল্লিকা? কোথায় ওরা? রাঘবেন্দ্র বলছিস? মাতা, মাতা, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। সেনাপতি রাঘবেন্দ্রকে আমি যখনই দেখছি নয় এক বিশালাকার হাতে, অথবা দেখছি কোনো গাছের নিচে মরে শুয়ে আছে। কি বলছিস কি মল্লিকা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবার বলছিস হাতি, আবার বলছিস রাঘব, আবার বলছিস গোলাপি রঙের চাদর। ভালো করে দেখ, চেষ্টা কর মল্লিকা, চেষ্টা কর। আমি চেষ্টা করছি মাতা, আমি চেষ্টা করছি। চেষ্টা তো করছি পারুল, কিন্তু কিন্তু পারছি না পারুল। পারবে, পারবে, নিশ্চয়ই পারবে। এ মহৌষার ব্যর্থ হবার নয়। তুমি আবার চেষ্টা করো। চেষ্টা করো সেনাপতি মশাই, তুমি পারবে। দেখলি? কি দেখলি মল্লিকা? এই অদ্ভুত ব্যাপার তো। সেনাপতি রাঘবেন্দ্র, গোলাপি রঙের ভারী অদ্ভুত বৃষ্টি পড়ছে তার উপর। গোলাপি রঙের চাদরে ঢেকে আছে রাঘবেন্দ্র শরীর। কোন এক গাছের নিচে শুয়ে আছে সেনাপতি রাঘবেন্দ্র। তার তার পুরো শরীর গোলাপি রঙের চাদরে ঢাকা। উঠে বসো। ওই তো দাদু, দাদু হাতটা নড়ে উঠলো। সেনাপতি মশাই, তুমি আবার চেষ্টা করো। বসো বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। উঠে বসো সেনাপতি মশাই, উঠে বসো।
মশাই এখনই ওখানে যাস নে। ওই গন্ডির ভেতরে গেলে কি হবে?